প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করে প্রান্তর থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন? পদ্মজার আদর্শ মা, সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ, শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গুছানো হচ্ছে। 5 দিনের তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, স্নান মুখে প্রশ্ন করলো, সব গুছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গুছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গুছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। লাহারি ঘরের দিকে তাকালো, দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা, বুকের বাঁ পাশে চিনচিন করা ব্যথা। চিত্রা হাত ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে। লিখন কিছু বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই, আগামী মাসে ওর 17 বছর হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজার শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রার কথায় আগ্রহ করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষের দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় দিতে এসেছেন। দলটার 3-4 জনের চরিত্রে সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার সাথে মিশেছে খুব, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো। ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করলো। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব, ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটু থুতনিতে ঠেকিয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামাল দিতে বলল, আম্মা, আবার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দু মেয়েকে দেখেন, কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকাচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না আছে পড়ে এই চিঠিটা হাতছাড়া করবে না সে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো পদ্মজার গায়ে বিচ্ছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটো কেঁপে উঠল প্রচন্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চিনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো আর সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্য বললেই তো পারত। হেমলতা বিশ্বাস করেছেন নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অবধি এসে আবার ঘুরে তাকালেন। মনটা খচখচ করছে, মনে হচ্ছে ঘাপলা আছে। নাকি তার সন্দেহ হয়েছে? মনের ভুল ভাবনা, কে জানে। রাতে পদ্মজা খেতে চাইল না। বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দু মাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব, হেমলতার বিচক্ষণ দৃষ্টি অগোচর পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়ে যে জন্মায় তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝাটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে ক্রোধ নিয়ে বললেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্য হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বেমানান লাগত।
মোর্শেদ বিব্রত কণ্ঠে বললেন, হ্যাঁ আমারে কি ত্যাগ করব, আমি হেরে সাইরা দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের। 20 বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে। হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট, চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরও হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি বিয়ের 1 বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার 6 মাস আগে বাসন্তী নামের এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা 12 নারী, আর একজন 12 নারীর মেয়েকে সমাজে কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন 12 নারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতা। তখন কলেজে ওঠার 7 মাস চলছিল। এরপর পড়াটাও আর এগুলো না। জীবনের মোড় করুণ রূপে পাল্টে গেল। পরদিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করছিল। পদ্মজা হতে দিল না। শেয়ানা 2টা মেয়ে হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করলো। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলো সে ক্লাসে বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর 2 দিন কেটে গেল। সুযোগ পেলেও পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে যার নিয়ে যেন থাকে সে। এই বুঝি মা এলো। 2 দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল, এই আপা খোল না, লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলছে। পদ্মজা বলল, কিসব কথা পূর্ণা? আচ্ছা মাফ চাই, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেলে ধরল। চোখের সামনে প্রথমেই বড় করে লেখা, প্রিয় পদ্মফুল। পূর্ণা পাশে এসে বসলো। দুজনের মনোযোগ চিঠিতে। প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব, ভাবতেই বুকের তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এতটুকুও মিথ্যা বলিনি। সেদিন শুটিংয়ের সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণ ঋণে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমায় প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি, তুমি বোকা ধরতেও পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে। অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে 2 পা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজের পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে এতটুকু বিশ্বাস আছে, তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ।